হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। ডাব্লিউবিসিএস মেন্সে তোমাদের যে 5টি বিষয় আছে সেগুলো হলো অনুচ্ছেদ, অর্থাৎ একটা অনুচ্ছেদ তোমাদের দেবে, তার উপরে সেই অনুচ্ছেদটি পড়ে তার উপর কিছু কোশ্চেন্স দেওয়া থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো টু দি পয়েন্ট করতে হবে। আর হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, সম্পাদকীয় পত্রলিখন, বঙ্গানুবাদ এবং সারাংশ। বিভিন্ন ক্লাসে আমরা এই বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ সম্পর্কে আরও ডিটেলড একটা আলোচনার জন্য আমার ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে বিস্তৃত আলোচনা দেখে নিতে পারো। আজকে একটা অনুচ্ছেদ আমি পড়ে নিয়েছি, সেই অনুচ্ছেদটা পড়ে তার উপরে কোশ্চেন অ্যান্সার কীভাবে করতে হবে তার একটা ডেমো আমরা ক্লাসটা করব। তবে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারো। চলে আসছি আমরা আজকে স্ট্রেট অনুচ্ছেদে। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা, গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। পরনে যা পোশাক তা আহমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। দেখো, আমরা অনেক সময় হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এরকম ছোটোখাটো একটা বাজারের দেখা পাই, যেখানে কয়েকটা মাত্র দোকান এবং দূরে দূরে গ্রামগুলো আছে। গ্রামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমবাগান বা জামবাগান বা বাঁশবাগান দিয়ে তাদের ঢোকার মুখটা ঢাকা। হয়তো ওই বাঁশবাগান থেকে ঘুরে গ্রামের ভিতরে ঢোকা যেতে পারে, এবং সেই জন্য গ্রামের বাস থেকে বা ট্রাক থেকে বা হাইওয়ে থেকে গ্রামগুলোকে দেখা যায় না। ঠিক সেরকম একটা ছোট্ট বাজারের কথা এখানে বলা হয়েছে। যে বাজারটা কোথায়, কোন জায়গাটাতে, দেখো যে পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে, অর্থাৎ একটা বাঁকের মুখে একটা ছোট্ট বাজার তৈরি হয়েছে, এবং সেই বাজারে পেছন দিকে একটা গ্রাম আছে, কিন্তু সেই গ্রামটা ঘন বাঁশবনে ঢাকা আছে। অর্থাৎ বুঝতেই পারছো যে গ্রামটাকে কিন্তু স্ট্রেট পিচের রাস্তা থেকে কখনোই দেখা যায় না। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে কেন, যখন গ্রাম থেকে কোনো যুবক বা যুবতীকে বেরোতে দেখা যায়, এবং তখন দেখা যায় যে তাদের পরনে যে পোশাকটা রয়েছে সেই পোশাকটা আহমেদাবাদের কারখানায় তৈরি। অর্থাৎ কিনা খুব লেটেস্ট ফ্যাশনের মডার্ন জামা কাপড়, যেটা ওই ধরনের জায়গাতে ওই সিচুয়েশনে ঠিক মানানসই নয়, কিন্তু তারা ওই ধরনের পোশাক আশাক পরে গ্রামের পথ থেকে বেরিয়ে আসছে। কিন্তু বাজারের ভেতরে বিদ্যুৎ আছে, কারণ যেহেতু বাজারে ট্রাক থামে বা বিভিন্ন রকমের গাড়িপত্র যাওয়া আসা করে, তাই বাজারে বিদ্যুৎ আছে। এবং সেখানে কি কি দোকান আছে দেখো, 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মণিহারির, 2টো মুদিখানার। চায়ের দোকান তো সম্পর্কে নিশ্চয়ই কিছু বলতে হবে না, যেখানে চা তৈরি হয়, চা বিস্কুট ছোটোখাটো এরকম ধরনের কিছু খাবার। সন্দেশের দোকান মানে মিষ্টির দোকান, 3টে পোশাকের দোকান এবং একটা মণিহারি দোকান। মণিহারি দোকান বলতে যেখানে ওই কানের দুল, গলার হার এরকম ধরনের বিভিন্ন রকমের টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, তাকে বলা হতে পারে মণিহারি দোকান। এবং তার মধ্যে ক্রিম, মাথার কাঁটা, ক্লিপ, চুলের ফিতে এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, সেই দোকানগুলোকে বলা হয় মণিহারি দোকান। আর হচ্ছে যে 2টো মুদিখানার দোকান, যেখানে মুদিখানার দোকানে সব রকমের মুদির যে জিনিসগুলো, গ্রসারির যে কোনো রকমের সব কিছু পাওয়া যায়। আর আছে একটা আড়ত, অর্থাৎ যেখানে বিভিন্ন রকমের ধান বা চাল এরকম ধরনের জিনিস যেগুলো স্ট্যাক মানে মজুত করে রাখা হয়, তাকে বলা হয় আড়ত। একটা হাস্কিং মেশিন আছে, হাস্কিং মেশিন দিয়ে ওই ধানের খোসা ছাড়ানো হয়, সেই হাস্কিং মেশিন আছে। আর তার পেছনে ইট ভাটা আছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে, চারপাশে গ্রাম থেকে এই বাজারে, যেহেতু বাজারে বিদ্যুৎ আছে তাই লোকেরা আসে। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরে শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বট গাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত বলে মনে হয়। তার মানে কি আছে, যে গ্রামের যে বিভিন্ন গ্রাম থেকে লোকজনেরা আসে এবং তারা রাত্রি 9টা পর্যন্ত মোটামুটি এখানে গল্প গাছা করে বা লোক চলাচল করে। রাত 9টার পর মোটামুটি দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় তখন সেখানে কি হয় যে মোটামুটি
ফাঁকা হয়ে যায়, দু চারটে জায়গায় দু একটা লাইট জ্বলে, কিছু নেড়ি কুত্তা যারা সারাদিন ধরে খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিল তারাই ঘুরে বেড়ায়, আর দূর থেকে ট্রাক কিছু শহরের দিকে চলে যায়, তারপর সব চুপচাপ হয়ে যায়। এমনকি এতটাই স্তব্ধ হয়ে যায় যে যখন আদ্যিকালের মুখে যে বট গাছে যে প্যাঁচার ডাক সেটাও যেন স্তব্ধতা অন্তর্গত বলে মনে হয়, অর্থাৎ এটাও নিস্তব্ধতা ভাঙতে পারে না। এরপরে সময়টা ছিল শীতকাল। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সেবারে আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। অর্থাৎ এই রকম সময় রাঢ় বাংলা বলতে আমাদের পশ্চিমবঙ্গেরই পশ্চিম দিকে যে অংশ তাকে রাঢ় বাংলা বলা হয়। এই রাঢ় বাংলার শীত প্রচণ্ড ঠান্ডা পড়ে, চরম ভাবাপন্ন, প্রচণ্ড গরমও যেমন পড়ে তেমনি প্রচণ্ড ঠান্ডা পড়ে। অর্থাৎ এখানে আমরা যে পুরোটাই পড়ব রাঢ় বাংলার একটা অখ্যাত অজ্ঞাত অঞ্চলের ওপরে, এবং সেখানে বলছে যে সময়টা শীতের ছিল এবং বাজারের উত্তর দিকের বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল। তারপরে কি হলো, শীতকালীন বৃষ্টি শুরু হলো, যাকে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা, আর ছোট লোক যারা অর্থাৎ গরিব গুরব মানুষ লেখাপড়া জানে না তারা বলে ডাওর। তার সঙ্গে যদি খুব জোরে বাতাস বয় তখন সেটা হবে ফাঁপি। এবারে দূরের মাঠে যেহেতু ধান কাটা হয়নি এবং আবহাওয়া হয়ে পড়েছিল ফাঁপি, লোকের মেজাজ গেল বিগড়ে। চাষা ভুষো মানুষ দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে লাগলো রোজ ঝলমলে একটা দিন এবং মুন্ডুপাত করতে লাগলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। এবং তারপরে দেখা যাচ্ছে যে যেহেতু বৃষ্টি বাদলা হচ্ছে সেই জন্য মানে চাষিদের মেজাজ গেছে প্রচণ্ড পরিমাণে বিগড়ে। তারা শুধু অপেক্ষাই করছে যে কবে একটা রোদ ঝলমলে দিন আসবে এবং সেই দিনটাতে তারা ধান কেটে ঘরে তুলবে, কিন্তু তেমন হচ্ছে না। এবং লাস্টে এতটাই রেগে গেছে তারা যে তারা তখন কি করছে, আল্লাহ বা ভগবান অর্থাৎ হিন্দুদের কাছে ভগবান আর মুসলিম যারা সম্প্রদায় তারা আল্লাহ, এই দুজনকার ওপরই দোষারোপ করতে থাকলো। এবং কোনো কোনো কম বয়সী যারা চাষি তারা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠলো, তারা তাদের রাগ ধরে রাখতে না পেরে তারা বলেই ফেললো যে মাথার ওপর আর কেউ নেই রে, কেউ নেই। এখন যখন কেউ নেই মাথার ওপর তখন তো ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, তখন তো যা খুশি তাই করা যায়। অতএব কি হলো, কেউ নেই মাথার ওপর, সুতরাং তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজ, কথায় কথায় তর্ক পাচ্ছে, মারামারির উপক্রম এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। যাই হোক কিছু একটা পেলেই হলো এবং সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সুতরাং সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে নানান ধরনের কথাবার্তা আসে। যেমন ধরো বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, এখন যেটা বর্তমান মুম্বই, তখন সেটাকে বোম্বাই নামে পরিচিত ছিল বোম্বাই নামে। এবং এই বোম্বাই কথাটা লেখকের ভাষায় এইভাবে চলে এসছে বোম্বাই। দেখে নাও ভালো করে বানানটা, বোম্বাই। এবং সেই বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী থেকে কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী, এমএলএ অথবা নয়তো সরাবাউরি, মানে খুব ইম্পর্টেন্ট কোনো মানুষ থেকে নিয়ে, কোনো অভিজাত মানুষ থেকে নিয়ে আর গ্রামের খুব সাধারণ অখ্যাত কোনো মানুষ, সব প্রসঙ্গই কিন্তু এখানে সমানভাবে আলোচনা হতে শুরু করলো। এবং সেই আলোচনা থেকে তর্কাতর্কি, ঝগড়া, মারামারি সব রকমই হওয়া শুরু হলো। এবারে সে সবই এসে পড়ে, জোর কথা কাটাকাটি হয়, আর তার সঙ্গে কি হয়, চা ওলার বিক্রি বাটা বাড়ে। এবং চা ওলাও জানে যে যত বেশি ঝগড়াঝাটি, চেঁচামেচি, কথা কাটাকাটি হবে তত বেশি চা বিক্রি হবে। অতএব সেগুলো কিন্তু হতেই থাকে। ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। অতএব যখন সে জানেই যেটা হবে তখন সে তার ধারের অঙ্কটাও ক্রমশ বেড়ে চলে।
এবারে সেই সময় এলো এক বুড়ি, থুত্তুরে কুজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঠে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খড়বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে, তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। অর্থাৎ ঠিক যে সময় বুড়ি এলো সেই সময়টাতে যে এত প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সাধারণ যারা শক্তপোক্ত মানুষ তাদের পক্ষে আসা যাওয়া অসুবিধা, সেখানে এরকম ধরনের একটা বুড়ি, খয়া খড়বুটে এত বয়স্ক একটা বুড়ি, সে কেমনভাবে কী করে এলো এবং দিব্যি হাঁটতে হাঁটতে এলো, যাতে কোনো মনেই হলো না যে তার কোনো কষ্ট হচ্ছে। সেখানে কি করে এলো সেটাই চায়ের দোকানের সকলেই সেই জায়গাটাকে তাকে খুবই অবাক হলো। দেখো এই পর্যন্ত দিয়েছে আমাদের প্যারাগ্রাফটা। এবারে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কি প্রশ্নের উত্তর। দেখো প্রথম প্রশ্ন ছিল যে বাজারের অবস্থান বর্ণনা করুন, বাজারে কি কি দোকান রয়েছে, গ্রাম থেকে বাজারের রাস্তায় আসা যুবক যুবতীদের পোশাকে কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নম্বর দেওয়া হয়েছে 3 + 5 + 2, অর্থাৎ বাজারের অবস্থানে আছে 3, বাজারে কী কী দোকান রয়েছে তাতে 5 এবং গ্রাম থেকে বাজারে আসা রাস্তায় আসা যুবক যুবতীদের পোশাকে কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেখানে রয়েছে 2, 10। দ্বিতীয় প্রশ্ন ছিল ফাঁপি কাকে বলে, শীতকালের বৃষ্টিকে ভদ্রলোক ও ছোট লোকরা কী নামে ডেকে থাকে, ফাঁপি হওয়ায় লোকেদের মেজাজ বিগড়ে গেল কেন, তারা কি কি বলেছিল। এটাও 10 নম্বরের, কিন্তু নম্বরগুলো সবকটাই কিন্তু কম কম। প্রথমে একটা ফাঁপি কাকে বলাতে আছে 3, দ্বিতীয়ত যে ভদ্রলোক এবং ছোট লোকেরা শীতকালের বৃষ্টিকে কী নামে ডাকে সেখানে আছে 3, ফাঁপি হওয়ায় লোকের মেজাজ বিগড়ে গেল কেন 2, এবং তারা কি কি বলেছিল তাতে রয়েছে 2, মোট 10 নম্বর। 3 নম্বর যে প্রশ্নটা আছে তাতে বলা হয়েছে যে যা খুশি করা যায়, যা খুশি কাজের বর্ণনা দিন। এখানে কোনো আলাদা কোনো পার্ট কোশ্চেন নেই, তাই একটাই প্রশ্ন 10 নম্বর, অর্থাৎ তোমাকে পুরোটা 10 নম্বরের উপযোগী করেই এখানে লিখতে হবে যে যা খুশি করা যায় সেই যা খুশি কাজের বর্ণনা। এবং 4 নম্বর যে প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারার বর্ণনা দিন, সে কোথায় এলো আর কি করলো, কেন সবাই অবাক হলো। বুড়ির চেহারার বর্ণনা হচ্ছে 5 নম্বর, সে কোথায় এলো আর কি করলো তাতে আছে 3, এবং কেন সবাই অবাক হলো এখানে রয়েছে 2। চলো আমরা দেখে নিই প্রশ্নের উত্তরগুলো যে কিভাবে লেখা যেতে পারে। প্রথম প্রশ্ন ছিল বাজারের অবস্থান বর্ণনা করুন। আলোচ্য অনুচ্ছেদে এক অখ্যাত গ্রাম্য বাজারের অবস্থান বর্ণিত হয়েছে। পিচের তৈরি সড়ক পথ সোজা রাস্তার এক জায়গায় একটু বাঁক নিয়েছে, সেখানেই একটি ছোট্ট বাজার গড়ে উঠেছে। বাজারের পিছনে গ্রাম থাকলেও তা বাজার থেকে আলাদা রয়েছে, কারণ গ্রামের সম্মুখ পথ একটি বাঁশবন দিয়ে ঢাকা। মোটামুটি এর থেকে বেশি আমাদের বাজারের অবস্থান সম্পর্কে আর কিছু বলা হয়নি, তাই যেটুকুনি বলা হয়েছে সেইটুকুনিকেই আমরা সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাজারে কি কি দোকান রয়েছে, খেয়াল করে দেখো এটাতে সব থেকে বেশি নম্বর আছে 5 নম্বর। অনুচ্ছেদে বর্ণিত বাজারে বিদ্যুৎ সংযোগ রয়েছে, বেশ কয়েকটি দোকানও রয়েছে, তাদের মধ্যে রয়েছে 3টি চায়ের দোকান, 2টো সন্দেশের দোকান, 3টি পোশাক ও 1টি মণিহারি দোকান, আর 2টি মুদিখানা। এছাড়া একটি আড়ত এবং হাস্কিং মেশিন আছে। দোকানগুলির পেছনে ইটভাটা রয়েছে। চারপাশের গ্রাম থেকে কাজে অকাজে লোকজন যাওয়া আসা করে। রাত 9টা অবধি বাজারে জমজমাট ভাব থাকে। রাতের দিকে বাজারের দোকানগুলি বন্ধ হয়ে গেলে সব ফাঁকা হয়ে যায়। কিছু আলো এপাশে ওপাশে জ্বলে থাকে আর পিছের ওপর নেড়ি কুকুরের ছায়া দেখা যায়। বাঁকের মুখের প্রাচীন বটগাছের ফোকর থেকে, এখানে একটু লেখাটা আমার ভুল হয়েছে, মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে ফোকর। ফোকর বা কোঠর, যে কোনো একটা লিখতে পারো, ওখানে বোধহয় কোঠর কথাটা দেওয়া রয়েছে।
কোটর থেকে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত বলেই মনে হয়। তো এটা ছিল হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন, যেখানে আমাদের ছিল যে বাজারের কি কি দোকান রয়েছে। শুধু দোকানের কথা বললে হতো, কিন্তু শুধু দোকানের কথা বলে তো আমার এখানে হবে না, কারণ এখানে আমার শুধু দোকানের কথা নয়, তার সঙ্গে দোকানে কি কি আছে, কি কি বৈশিষ্ট্য, মানে দোকান কি কি রয়েছে এবং সেখানে কীরকম কি হয়, যেহেতু 5 নম্বর দেওয়া আছে তাই আমি শুধু দোকানের সারাদিনে কি কি দোকান আছে তা না করে রাত্রেবেলার অবস্থানও বলে দিয়েছি। তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে যুবক যুবতীদের পোশাকে কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। গ্রামের কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে কখনো যদি কোনো গ্রাম্য যুবক অথবা যুবতীকে দেখা যায়, তখন তাদের পরনে আহমেদাবাদের কারখানায় তৈরি হাল ফ্যাশনের পোশাক চোখে পড়ে, যা এই পরিবেশে অত্যন্ত বেমানান। লেখক মনে করেছেন গ্রামে বিদ্যুৎ না থাকলেও পথে ঘাটে সভ্যতার বিমর্ষ মুখ দেখা যায়, যার উদাহরণ হলো যুবক যুবতীদের পোশাক। অর্থাৎ প্রথমেই আমরা যে পেয়েছিলাম যে সভ্যতার বিমর্ষ মুখ দেখা যায়, সেটা আমরা এখানে এইভাবে লিখে দিয়েছি, যে কারণ লেখকের বারবার করে মনে ছিল যে যুবক যুবতী যাদের দেখা যায় তাদের পরনে দেখা যায় আহমেদাবাদের পোশাক, অর্থাৎ লোকাল বা স্থানীয় কোনো জামা কাপড় না পরে তারা ওই ধরনের জামা কাপড়গুলো পরে, হাল ফ্যাশনের আধুনিক পোশাক আশাক, যেটা লেখকের মনে হয়েছে যে সভ্যতার বিমর্ষ মুখ। 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি ফাঁপি কাকে বলে। শীতকালের বৃষ্টিকে ভদ্রলোক এবং ছোট লোকেরা কী নামে ডেকে থাকে। ফাঁপি হবায় লোকেদের মেজাজ বিগড়ে গেল কেন, তারা কি বলেছিল। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে ফাঁপি কাকে বলে, সেখানে আমাদের আছে 3 নম্বর। অর্থাৎ এখানে আমরা দেখব কি যে ফাঁপি বলতে যেটা বোঝায় সেটাকে পুরোপুরি বলা হয়েছে উদ্ধৃত অনুচ্ছেদে। আমি যখনই আমার কোনো ক্লাস হয় অনুচ্ছেদের, আমি তখনই বারবার করেই বলেছি যে প্রথমে যখন শুরু করবে ডাইরেক্ট শুরু না করে আলোচ্য অনুচ্ছেদ বা উদ্ধৃত অনুচ্ছেদ এইভাবে লিখলে লেখাটা খুব সুন্দর লাগে, পড়তে ভালো লাগে। সেই কারণে আমি এক এক জায়গায় এক এক রকম লিখেছি। তোমরা চাইলে সব জায়গায় শুরু একরকমভাবেও করতে পারো, আবার একটু পাল্টেও করতে পারো। তাতে কি হয়, পড়ার যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটা বেড়ে যায়। উদ্ধৃত অনুচ্ছেদে রাঢ় বাংলার শীতকালের বিবরণ বর্ণিত হয়েছে। রাঢ় বাংলার শীত অত্যন্ত জোরালো। এই শীতে বৃষ্টি পড়লে, 2 বার হয়েছে পড়লে কথাটা, এটা একবারই হবে। এবং তার সঙ্গে জোরালো বাতাস বইলে সাধারণ দরিদ্র মানুষেরা স্থানীয় ভাষায় তাকে ফাঁপি বলে অভিহিত করে থাকেন। দ্বিতীয় প্রশ্ন আছে শীতকালের বৃষ্টিকে ভদ্রলোক ও ছোট লোকরা কী নামে ডেকে থাকে। রাঢ় বাংলার শীত অত্যন্ত জাঁকালো। শীতের সময় বৃষ্টি শুরু হলে ভদ্রলোকরা সেই আবহাওয়াকে বলেন পৌষে বাদলা, আর এই একই আবহাওয়াকে দরিদ্র ও নিরক্ষর মানুষজন বলেন ডাউর। ডাউরের সঙ্গে জোরালো বাতাস বইলে তা ফাঁপিতে পরিণত হয়। তৃতীয় প্রশ্ন ছিল ফাঁপি হওয়ায় লোকেদের মেজাজ বিগড়ে গেল কেন, তারা কি বলেছিল। দেখো তৃতীয় যে প্রশ্নটা, রাঢ় বাংলার অজ্ঞাত পল্লী অঞ্চলে শীতের মধ্যে আবহাওয়ার অবনতি হলে তা ফাঁপিতে পরিণত হয়। যেহেতু আমরা দেখো প্রথমে ওখানে পেয়েছিলাম যে মাঠের ধান তখনও কাটা হয়নি বলে চাষিদের মেজাজ গেল বিগড়ে, এবং তারা কি করলো, চায়ের দোকানে আড্ডা দিতে অপেক্ষা করতে লাগলো একটা রোদ ঝলমলের দিনের আশায়। মনে আছে তো, প্রথমেই যখন প্যারাগ্রাফটা ছিল তখন সেখানে ছিল তারা প্রতীক্ষা করতে লাগলো একটা রোদ ঝলমলের দিনের আশায়। এবং যতই আবহাওয়া অবনতি হতে থাকলো তখন তাদের রাগ হতে শুরু করলো ঈশ্বরের ওপর। হিন্দু মুসলমান নির্বিশেষে, যেহেতু এই আল্লাহ ভগবান, সেই জন্য আমি হিন্দু মুসলমান এই দুটো সম্প্রদায়কে এখানে লিখতে পেরেছি। আল্লাহ ভগবানকে দোষারোপ করতে শুরু করলো এবং কোনো যুবক চাষি চেঁচিয়ে কথাও ঘোষণা করলো, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। এরপরে তৃতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে কি যা খুশি করা যায়, যা খুশি কাজের বর্ণনা দিন। এখানে কিন্তু সম্পূর্ণ 10 নম্বর, অর্থাৎ একটা ডাইরেক্ট আছে, ডাইরেক্ট একটাই কোশ্চেন, যে কোশ্চেনের পুরো অ্যান্সারটাই তোমাদের দিতে হবে 10 নম্বরের প্রশ্ন। চলো দেখে নিই আমরা 10 নম্বরে কিভাবে লিখতে পারি। যা খুশি করা যায়, যা খুশি কাজের বর্ণনা। উদ্ধৃত অনুচ্ছেদে রাঢ় বাংলার শীতকালীন বৃষ্টির সময় চাষিদের অবস্থা বর্ণিত হয়েছে। অকাল দুর্যোগে ধান চাষের ক্ষতি হওয়ায় চাষিদের
মন মেজাজ ক্ষিপ্ত হয়ে উঠেছে। তাদের মনে হয়েছে মাথার ওপর কেউ নেই যিনি তাদের রক্ষা করবেন। ফলে ক্ষিপ্ত মেজাজে কারণে অকারণে তর্ক বাঁধে, কখনো বা মারামারির উপক্রম হয়। অকাল দুর্যোগে ঘরে সময় না কাটিয়ে সকলেই কী করে, বাজারের চায়ের দোকানে এসে উপস্থিত হয়। তারপরে কি, যে গরম চায়ের সঙ্গে হাত পা সেঁকে নিতে নিতে নানা প্রসঙ্গের অবতারণা হয়। তার মধ্যে কি কি আছে, বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো অতি অখ্যাত সরাবাউরি, সবই এই প্রসঙ্গগুলির অন্তর্গত। কথা কাটাকাটির মাত্রা বেড়ে গেলে চাওলার বিক্রিও বেড়ে যায়, কারণ চাওলা জানে কি, ধানের মরশুমে যে ধারটা হচ্ছে প্রত্যেকেই সেই টাকাটা শোধ দেবে যখন ধান উঠবে। কাজেই তারও কিন্তু কোনো তাড়া থাকে না, সে টাকাটা দিতেই থাকে, অর্থাৎ চা সে দিতে থাকে, সার্ভ করতে থাকে, এবং ধানের মরশুমে কিছুদিন বাদে যখন ধান বিক্রি হবে তখন প্রত্যেকেই সেই টাকাটা দিয়ে দেবে। তাই সে চা দিতে কসুর করে না। হ্যাঁ, ওই জন্য আমি এই ভাষাটা ব্যবহার করছি, চা দিতে কসুর করে না। পরের প্রশ্ন দেখো, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারার বর্ণনা দিন। সে কোথায় এলো আর কি করলো, কেন সবাই অবাক হলো? দেখো, লাস্ট প্যারাগ্রাফ যখন আমরা পড়েছিলাম তখন সেখানে বুড়ির বর্ণনাই ছিল, এবং সেখানে বুড়িকে কেমন দেখতে, তার যে চেহারা যে বর্ণনা আছে, সেই বর্ণনা ডাইরেক্ট হুবহু না তুলে একটু তার মধ্যে পার্থক্য করে নিজের মতন করে সুন্দর করে লিখতে পারলে তবেই নাম্বারটা কিন্তু একটু ভালো পাওয়া যেতে পারে। অতএব ডাইরেক্ট আমরা কি করব, অনুচ্ছেদের যে ভাষাগুলো আছে, কিছু ভাষা তো আমাকে নিতেই হবে, যেমন খয়া, করবুটে, তেল চিটচিটে, তুলোর কম্বল, এগুলোকে তো আমাকে তুলতে হবে, এগুলোকে তো চেঞ্জ করতে পারবো না। কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই কথাগুলোকে একটু নিজের মতন করে সাজিয়ে লিখতে পারি। দেখো, আলোচ্য অনুচ্ছেদে শীতকালীন অকাল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে গ্রামবাসীরা যখন জর্জরিত, সেই সময় বাজারের দোকানে, চায়ের দোকানে এক বুড়ির আগমন ঘটল। তার চেহারা রাক্ষসীর মতন। হ্যাঁ, তার রাক্ষসীর চেহারা বলেছিল, মনে আছে তো? সেই রাক্ষসীর চেহারার জায়গায় আমি লিখেছি তার চেহারা রাক্ষসীর মতন। মাথায় এক মাথা সাদা চুল, বয়স এতটাই বেশি যে সে কুঁজো হয়ে থুত্তুরে হয়ে পড়েছে। পরনের পোশাক দেখলে ভিখিরির কথাই প্রথম মনে পড়ে, এবং তার পরনে ছেঁড়া নোংরা কাপড়, গায়ে তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটে লাঠি। তার খয়া খড়বুটে মুখে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট ছিল, অর্থাৎ তার যে বয়স হচ্ছে সেটা তার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে বুড়ি পিচের পথ ধরে ভিজতে ভিজতে একই তালে হেঁটে চায়ের দোকানে এসে উপস্থিত হয়েছিল। তারপর সকলের তর্কের মধ্যেই সে চাওয়ালার কাছে চা চেয়েছিল। অর্থাৎ এই যে সে কিভাবে এসে কোথায় এলো আর কি করলো, প্রশ্নটা ছিল এটাই যে সে কোথায় এলো আর কি করলো। কোথায় এলো, চাওয়ালার দোকানে এলো, এবং চায়ের দোকানে এসে উপস্থিত হয়ে কেমনভাবে এলো না, পিচের পথ ধরে ভিজতে ভিজতে একই তালে হেঁটে চায়ের দোকানে এসেছিল। আর তারপরে কি করেছিল, সকলে তখন তর্ক করছিল কোনো একটা বিষয় নিয়ে, তার মধ্যেই সে কিন্তু এসে কি করেছিল, চায়ের দোকানে চাওয়ালার কাছে চা চেয়েছিল। আর শেষ প্রশ্ন ছিল, সবাই অবাক হয়ে গিয়েছিল, কেন এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বুড়ি সুদীর্ঘ পথ হেঁটে কীভাবে এই অঞ্চলে এসে উপস্থিত হলো, সেই ঘটনা সবাইকে কিন্তু অত্যন্ত অবাক করেছিল। এই ছিল আজকে অনুচ্ছেদের আলোচনা। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং শুধু তাই নয়, যদি অনেক প্রশ্ন আসে তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেবার। এবং আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, বিসিএসের মেন্স তোমাদের ক্লিয়ার করার জন্য এডু মন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে যে কোনো ভিডিও এলে সেটা তোমাদের চোখে প্রথম পড়ে। আজকের জন্য এইটুকুনি, আবার অন্য কোনো ক্লাসে ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে।